আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ ফেরার নতুন ছক নিয়ে। প্রিয় বন্ধুরা, যারা আওয়ামী লীগ করেন তারা কি গত 1.5 বছরে হতাশ হয়ে গেছেন? হতাশ হওয়াটাই স্বাভাবিক, কারণ বিগত 1.5 দশকের বেশি সময় যাবৎ প্রবল প্রতাপের সাথে সমাজে অবস্থান করেছেন, কিন্তু 24-এর একটা ঠুনকো আন্দোলনের নামে ষড়যন্ত্র, আন্দোলনের নামে রক্তপাত, জঙ্গি হামলায় প্রবল প্রতাপশালী আওয়ামী লীগের পতন ঘটে। একই সাথে আওয়ামী লীগের প্রত্যেকটি স্তরের নেতাকর্মীর সমাজ থেকে পতন ঘটে, বালির বাঁধের মতো ধসে পড়ে, যার কারণে হতাশ হওয়াটা খুব স্বাভাবিক। গত 1.5 বছরে আমরা নানা কথা বলেছি, এই বুঝে আওয়ামী লীগ ফিরবে, এই বুঝে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে। অনেকে বলেন যে আপনারা যা বলেছেন তা কিছুই মেলে না। এখানে মেলা না মেলার সমীকরণ নানাভাবে জড়িত, এখানে ভূ রাজনীতি জড়িত, এখানে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি জড়িত, এখানে ভূ রাজনীতি ফেল করেছে প্রতিবার রাজনীতির সমীকরণ হচ্ছিল যে হ্যাঁ, আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হবে, কিন্তু ভূ রাজনীতির সমীকরণ মেলেনি। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি, আওয়ামী লীগের নেতৃত্বের শক্তি মেলেনি, যার কারণে গত একপাক্ষিক একতরফা নির্বাচনের ট্রেন ফেল হয়ে গেছে। কিন্তু তাই বলে কি আওয়ামী লীগ হারিয়ে যাবে? আওয়ামী লীগ ফিরবে না? ভাই, হতাশা ঝেড়ে ফেলুন। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মী, আপনারা যদি দূরেও থাকেন, দূর থেকেও আপনার স্থানীয় নেতাকর্মীর সাথে, সবাই তো আর চলে যায়নি, সবাই তো আর আত্মগোপনে যায়নি। বাংলাদেশের একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, এই সমাজে একই পরিবারের এক ভাই বিএনপি করে, আর এক ভাই আওয়ামী লীগ করে। এই সমাজকে আপনি কিভাবে এই যে এই অবস্থাটা, এই ব্যবস্থাটা আপনি কিভাবে বিলোপ করবেন? বিলোপ করতে পারবেন না তো। কাজে আওয়ামী লীগ আছে, আমাদের সমাজে আওয়ামী লীগ আছে, কিন্তু ভঙ্গুর অবস্থায় আছে। আওয়ামী লীগ ফিরবে, এবং বিএনপি যে ভুল করেছে বিগত আওয়ামী লীগ সময়ে, বিএনপি যে ভুল করেছে, আওয়ামী লীগ কিন্তু সেই ভুল করছে না। অবস্থা যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যে কোনোভাবে হোক, এমনকি গত ইউনূস যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিত, তবু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত। কিন্তু বিএনপি কি করেছে? না পেরেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে, কিংবা না পেরেছে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করেনি, জাতীয় নির্বাচনে তো অংশগ্রহণ করেইনি, বর্জন তো করেছেই। আপনার যাই হোক, আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আপনাকে ষড়যন্ত্র করে যদি হারিয়ে দেয়, তাহলেও জনগণের কাছে এসে বলতে হবে যে আমাকে ষড়যন্ত্র করে, ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে, আমি এই নির্বাচন মানি না। কিন্তু আপনি নির্বাচনেই অংশগ্রহণ করলেন না, আর বলবেন যে না, আমি একপাক্ষিক নির্বাচনে অংশ নেব না। বিএনপি যে ভুলগুলো করেছে, লক্ষণ স্পষ্ট যে আওয়ামী লীগ সে ভুলগুলা করতে চাইছে না বা করবে না। দেখেন, আওয়ামী লীগ ফিরে আসছে, নানাভাবে ফিরে আসছে। বাংলাদেশের গণমাধ্যমে গত 1.5 বছর আওয়ামী লীগের কোনো সংবাদ একদম চির হয়ে গেছিল, নাই হয়ে গিয়েছিল। এখন আপনি বিভিন্ন গণমাধ্যমে দেখুন, আওয়ামী লীগের সংবাদ আস্তে আস্তে স্থান পাচ্ছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী আওয়ামী লীগ বিরোধী, তারা কেন বিরোধিতা করে তারা নিজেরা জানে। এটি নিয়ে ভবিষ্যতে খুব বড় ধরনের গবেষণার প্রয়োজন আছে। তারা মুক্তিযুদ্ধকে কতটা লালন করে, আওয়ামী লীগকে কতটা লালন করে, সেটি বড় প্রশ্ন। সবচেয়ে বড় আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যম এবং বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম বলা হয় প্রথম আলো, আওয়ামী লীগকে নিয়ে আজকে একটা খুব বড় ধরনের একটা নিউজ করেছে প্রথম পাতায়। তাদের নিউজের শিরোনাম, নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ গণমাধ্যমে ফিরে আসছে, আওয়ামী লীগ সমাজে ফিরছে, নানাভাবে আওয়ামী লীগ ফিরছে। কাজেই হতাশার কোনো কারণ নেই। আওয়ামী লীগ খুব স্বল্প সময়ের মধ্যে ফিরবে। দেশি বিদেশি নানা রকম চাপ তৈরি হচ্ছে, তাই চাপ তৈরি হয়েছে। এই যে ভারত বিএনপি সরকারকে সহযোগিতা করছে, এর নেপথ্যে কি আছে জানেন? এর নেপথ্যে আছে বাংলাদেশে সহ অবস্থানের রাজনীতি নির্মাণ করতেই হবে। বিএনপি কি শুধুমাত্র জঙ্গি জামাত আর এনসিপিকে নিয়ে চলবে? আন্তর্জাতিকতাবাদ নিয়ে চলতে হবে না? আন্তর্জাতিকতাবাদ নিয়ে যদি চলতে হয়, ওই এনসিপি, ওই জামাতকে যে কোনোভাবে তাদেরকে জব্দ করে হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস দিতে হবে। এটি সময়ের ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের পর এখন সবার মনে একটি প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে ফিরছে? আমি গ্যারান্টি দিয়ে বলবো,
গ্যারান্টি দিয়ে বলছি আওয়ামী লীগ ফিরবে। ঈদের পর থেকে দেখুন না কি সমীকরণ হচ্ছে। বিশেষ করে দলটির ওপর যখন কার্যত নিষেধাজ্ঞার খড়গ এবং শীর্ষ নেতারা আত্মগোপনে নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তারা সাজাচ্ছে নতুন কৌশল। সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সব স্তরে নিজেদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে দলটি। কিন্তু কিভাবে? নিষেধাজ্ঞা আর মামলার বেড়াজালে আটকে থাকা একটি দল কিভাবে নির্বাচনের মাঠে নামার সাহস করছে? সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলো ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকারে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। কদিন আগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও এরকম একটি ভিডিও বার্তা আপনারা শুনেছেন, যে বার্তায় তিনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচন, সকল পেশাজীবী সংগঠনের নির্বাচনে দৃঢ়ভাবে অংশ নিতে হবে। এবং আওয়ামী লীগ পেশাজীবী সংগঠনের নির্বাচনে গত 1.5 বছর অংশ নিয়েছে এবং সেখানে ব্যাপক সাফল্য, বিপুল ভোটে জয়ী হয়েছে। বিশেষ করে আপনি যদি জেলা আইনজীবী সমিতির নির্বাচনগুলো দেখেন, তাহলে যে নির্বাচনগুলোতে আওয়ামী লীগ অংশ নিতে পেরেছে প্রায় সবগুলোতে বিপুল ভোটে জয়লাভ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা আওয়ামী লীগ এখন স্থানীয় সরকারের 4 স্তরের নির্বাচনে অংশ নেওয়ার কৌশল খুঁজছে। দলটির লক্ষ্য খুব পরিষ্কার, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে প্রথম আলো কথা বলেছে এবং কথা বলে এই যে আমি যে রিপোর্টটার কথা বললাম সেই রিপোর্টটা তারা করেছে এবং আমাদেরও তো কথা হয় বিভিন্ন পর্যায়ে। 5 আগস্ট সরকার পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব জনপ্রতিনিধির পদ এখন শূন্য। বর্তমানে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে এবং পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ নেতারা এই স্থানীয় নির্বাচনকে দেখছেন একটি রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে। কেন? কারণ এসব নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং তৃণমূলের সমর্থন জয় পরাজয়ে বড় ভূমিকা রাখে। দলীয় প্রতীকের চেয়েও এখানে ব্যক্তি ইমেজ অনেক বেশি কাজে দেয়। প্রথম আলোকে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। অন্তত 2টি কর্মসূচিতে তিনি আত্মগোপনে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন এবং এখন থেকেই স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ মনে করছে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে আগে স্থানীয় নির্বাচনে শিকড় শক্ত করতে হবে। তাই তাদের এখনকার প্রধান অগ্রাধিকার হলো কারাগারে থাকা নেতাকর্মীদের জামিন নিশ্চিত করা, একই সাথে দলের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার এবং আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। আওয়ামী লীগ কেন আশাবাদী? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু পেশাজীবী সংগঠনের নির্বাচনে। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলোর বেশ ভালো ফলাফল আশা জাগাচ্ছে। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের এই অংশগ্রহণ এবং উল্লেখযোগ্য ভোট পাওয়া দলটিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। আগামী 13 ও 14 মে অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া বছরব্যাপী বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগের সাফল্য কিন্তু কল্পনাতীত। আওয়ামী লীগের ভেতরে এখন একটি আত্মোপলব্ধি কাজ করছে। দলটির অনেক নেতাই মনে করছেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করা তাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল। এতে তৃণমূলের বিভেদ বেড়েছে। এই সিদ্ধান্তটা যখন আওয়ামী লীগ নিয়েছিল, আমি তখনই মনে করেছিলাম, বলেছিলাম যে আওয়ামী লীগ একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল। দলীয় মার্কায় স্থানীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে মনোনয়ন পর্যন্ত কেন্দ্র থেকে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড আওয়ামী লীগের ছিল, যেখানে কাড়ি টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হতো এবং টাকা নিত, জেলা কমিটি টাকা নিত, উপজেলা কমিটি টাকা নিত। সাধারণত কেন্দ্রে যে মনোনয়ন বোর্ডটা ছিল, জেলা কমিটি উপজেলা কমিটি যাকে পাঠাতো
তাকেই মনোনয়ন দিত, কিন্তু মূল মনোনয়ন বাণিজ্যটা হতো জেলা উপজেলা পর্যায়ে। এটি ছিল আওয়ামী লীগের একটা আত্মঘাতী সিদ্ধান্ত, কিন্তু আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন যে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল, এতে করে সমাজে বিভেদ বেড়ে গেছে। এখন তারা চাইছেন স্থানীয় নির্বাচন যেন নির্দলীয় ব্যবস্থায় ফিরে যায়। আমরা ইউনূস সরকারের সময়ও এই আলাপটা হতে শুনেছি যে আগামীতে নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার পথটা অনেকটা সুগম হয়। কিন্তু স্থানীয় নির্বাচন যদি মার্কা দিয়ে হয় এবং তার আগে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না ওঠে, সেক্ষেত্রে দলগতভাবে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে যাবে। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগ এখন ধারণা করছে যেহেতু ইউনূস সরকারের সময় এমন আলোচনা হয়েছে, সেহেতু বিএনপি বা অন্য দলগুলো হয়তো দলীয় প্রতীকের নির্বাচনের পথে হাঁটবে না। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে সরকারও বসে নেই। সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে ভোট শুরু করার পরিকল্পনা করছে স্থানীয় সরকার বিভাগ। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন ঈদের পর থেকে বছর জুড়ে স্থানীয় নির্বাচন চলবে, তবে এটি দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় তা নির্ভর করছে সংসদের প্রথম অধিবেশনের সিদ্ধান্তের ওপর। স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি নিঃসন্দেহে বড় সুযোগ, যদিও চিহ্নিত নেতারা হয়তো হয়রানির ভয়ে আসবেন না, কিন্তু স্থানীয়ভাবে জনপ্রিয় অনেক ব্যক্তি যারা দলীয় শাসনামলে সুযোগ পাননি, ওই যে মনোনয়ন বাণিজ্য, টাকা নেই, মনোনয়ন পায়নি, এখন তারা সুযোগ নিতে পারে। এবং এখন থেকে আওয়ামী লীগ আসলে পরিশুদ্ধ হওয়ার একটা পথ হতে পারে এই স্থানীয় নির্বাচন থেকে। তারা এবার মাঠে নামতে পারেন যারা শুদ্ধ মানুষ। এখনো সমাজে দাপটের সাথে আওয়ামী লীগের, আমি বারবার বলি, সবাই কি পালিয়ে গেছে? বহু আওয়ামী লীগের এখনো সমাজে দাপটের সাথে অনেক এলাকায় আমি জানি মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। তারা চোর ডাকাত নয়, চুরি ডাকাতে করেননি, তারা দাপটের সাথে। আশা করব যে, আমরা প্রত্যাশা করব যে তারা এবার স্থানীয় নির্বাচনে অংশ নেবেন। সুতরাং দেখা যাচ্ছে আওয়ামী লীগ তাদের হারানো জমি পুনরুদ্ধারে স্থানীয় নির্বাচনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ ফেরার নতুন ছক করছে, স্থানীয় সরকার পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনে অংশ নেবে এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নেতাদের দেশে ফেরার তাগিদ দিচ্ছেন প্রতিনিয়ত। বেশ কয়েকটি মিটিংয়ে তাগিদ দিয়েছেন এবং অনেক নেতা, অনেক কেন্দ্রীয় নেতা, শীর্ষ নেতা মনে মনে কিন্তু নিজেদের মধ্যে ভাবা শুরু করেছেন যে দেশে ফিরবো কিনা, কিংবা ফিরলে কি হবে, আমি জেলে যাব, প্রয়োজনে জেল জুলুম মোকাবেলা করব, কিংবা মামলা মোকাবেলা করব, যেটাই হোক। এখন তো আর ইউনূস সরকার নেই, এখন তো রাজনৈতিক সরকার। রাজনীতির ব্যথাটা বোঝে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের বহু নেতা দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং অনেকেই কিন্তু ঈদের পরে আস্তে আস্তে দেশে ফিরবেন বলেই মনে হচ্ছে অবস্থা। এখন দেখার বিষয় যে আসলে কি হয় এবং আওয়ামী লীগ ফিরবে। সোজা কথা, আওয়ামী লীগ ফিরবেই। আমি খানিক আগে যে কথাটি বললাম, জঙ্গি জামাত আর এনসিপিকে নিয়ে বিএনপি কি রাজনীতি করবে? যদি করে, বিএনপির মৃত্যু, বিএনপির মরণ অনিবার্য। কাজেই বিএনপির বাঁচতে হলে আওয়ামী লীগকে স্পেস দিতেই হবে। আন্তর্জাতিকভাবে হোক, দেশীয়ভাবে হোক, দেশীয় জনমতের চাপে হোক, যে কোনোভাবে বিএনপির আওয়ামী লীগকে স্পেস দিতেই হবে। কাজেই হতাশার কিছু নেই। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে। গত ইউনূস সরকারের আমলে ফিরতে পারেনি, নানা কারণে ফিরতে পারেনি। আমি খানিক আগে বললাম ভূ রাজনৈতিক কারণে এবং নানাবিধ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতাকে আজীবন এভাবেই থাকবে। আওয়ামী লীগ তো হেতাপেতা দল নয়। আওয়ামী লীগ মাটি মানুষের রাজনীতি করা দল। আওয়ামী লীগ আমার এই দেশটা পাইয়ে দেওয়ার দল। সেই দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগের পারদটা কত উঁচু। ভুলভ্রান্তি আছে, সেই ভুলভ্রান্তি শুদ্ধ করে আওয়ামী লীগ ফিরবে। কাজেই হতাশার কিছু নেই, ফেরাটা সময়ের ব্যাপার। সোজা কথা, ঈদের পর থেকেই দেখবেন যে নানা রকম সমীকরণ শুরু হচ্ছে। আমরা নিশ্চয়ই সেই পর্যন্ত ধৈর্য ধরবো, অপেক্ষা করব, দেখব এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা নিজ নিজ এলাকার সাথে যোগাযোগটা বাড়িয়ে দেবেন যদি দূরেও থাকেন। এবং যারা ইতিমধ্যে এলাকায় চলে গেছেন, অনেকেই এলাকায় চলে গেছেন, ভেতরে ভেতরে অবশ্যই সাংগঠনিক কর্মকাণ্ড করবেন, কারণ স্থানীয় সরকার থেকেই জাতীয় সরকারে আপনাকে নিয়ে যাবে। সেটা সময়ের ব্যাপার। এই মুহূর্তে এ পর্যন্ত আসিফ নজরুলের পরিকল্পনায় শেখ হাসিনাকে দণ্ড দিতে যে ট্রাইব্যুনাল গড়া হয়েছিল, তাজুল ইসলাম চক্রের দুর্নীতির বিস্তারিত তথ্য প্রকাশের পর
আস্থার ভয়ঙ্কর রূপ সম্পূর্ণভাবে মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। এই তথাকথিত বিচার প্রক্রিয়ায় পেশাদার আইনজীবীর তুলনায় সুবিধাবাদী এবং দুষ্ট চক্রের প্রভাবই ছিল অধিক। তারেক রহমানের সরকার ক্ষমতায় এসে মানুষকে স্বপ্ন দেখাচ্ছে আইনের শাসনের স্বপ্ন। আইনের শাসন যদি করতে হয় তাহলে আইসিটি বাতিল করে এবং আইসিটিতে দেওয়া রায়গুলো বাতিল করে তারপরেই আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। চলুন কেন এটা বলছি তা আপনাদেরকে বিস্তারিত বিশ্লেষণ। রাজাকারদের আইনি প্রতিনিধি তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া থেকে শুরু করে সাইমুম রেজার মতো অদক্ষ ব্যক্তিদের নিয়ে যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছিল তা বিচারিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তাজুল ইসলামের আইনগত দক্ষতার পরিধি নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ চিকিৎসা প্রদান করব না, মুক্তিও দেব না, এই ধরনের হাস্যকর তত্ত্বেই সীমাবদ্ধ। ট্রাইব্যুনালের আদালত কক্ষে দাঁড়িয়ে যখন দাবি করা হয় গুলিতে চুলে আগুন লেগে যাওয়ায় গুলিকারীরা হো হো করে হাসছিল, তখন এই বিচার ব্যবস্থার গভীরতা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকে না। পাগলামি আর তামাশার মিশ্রণে তৈরি এই পূর্ব নির্ধারিত ব্যবস্থার মধ্য দিয়ে আমরা হেঁটে এসেছি এবং সেই ধ্বংসাবশেষ এখনো দুর্ভাগ্যজনকভাবে আমাদের বহন করতে হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় প্রদানের জন্য যে রাজসাক্ষীর নাটক মঞ্চস্থ করা হয়েছে, সেই নাটকেও আমরা অবগত হয়েছি যে কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। এই আর্থিক লেনদেন সম্পাদন করেছে রাজাকারদের আইনজীবী তাজুল ইসলাম। মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এক চরম লজ্জার বিষয়। জুলাই আগস্ট 2024-এর তথাকথিত গণ অভ্যুত্থানের মামলায় নাম অন্তর্ভুক্তির আতঙ্ক সৃষ্টি করে তারা আওয়ামী লীগের নেতা, কর্মী, পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং ব্যবসায়ীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এটি কোনো এককালীন ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত দুর্নীতির জালের অস্তিত্বের প্রমাণ, যা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একদম শেষ করে দিয়েছে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম প্রধানত আর্থিক লেনদেনের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই দুর্নীতির কর্মকাণ্ডে নগদ অর্থের লেনদেন, বিদেশে অর্থ পাচার এবং দেশীয় ব্যাংক হিসাবে প্রত্যক্ষ জমার মতো বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তাজুল ইসলামের 21 দিনের বিদেশ ভ্রমণের সময় প্রধান অংশের আর্থিক লেনদেন সম্পন্ন হয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি, যা প্রমাণ করে যে এই দুর্নীতি আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত ছিল। আরো উদ্বেগজনক বিষয় হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সহায়তা নিয়ে এই দুর্নীতিবাজ চক্র নির্ভীক হয়ে উঠেছিল। এটি প্রতিপন্ন করে যে আইসিটির দুর্নীতি শুধুমাত্র প্রসিকিউশন স্তরে সীমাবদ্ধ ছিল না, বরং উচ্চ পর্যায়ের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল এর পেছনে। এই পৃষ্ঠপোষকতার কারণেই এই চক্র এত স্পর্ধার সাথে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। অভিযোগকারীদের সরবরাহকৃত 3টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য এই দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ। মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ জাহিদ হাসান নয়নের নামে প্রতিষ্ঠিত এই হিসাবগুলিতে কোটি কোটি টাকা জমা রয়েছে। শুধুমাত্র এক ব্যক্তির কাছ থেকে মামলা থেকে নাম অপসারণের বিনিময়ে 25 লাখ টাকা গ্রহণের ঘটনা এই দুর্নীতির ব্যাপকতার একটি ক্ষুদ্র নমুনা মাত্র। আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের ফাঁসকৃত অডিও রেকর্ড থেকে। চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে প্রাক্তন এক সংসদ সদস্যকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ দাবির দর কষাকষির ভিডিও এই দুর্নীতির জীবন্ত সাক্ষ্য। অডিওতে কিস্তিতে অর্থ পরিষদের আলোচনা এবং বিএনপির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীকে দিয়ে সুপারিশ করানোর পরামর্শ এই দুর্নীতির রাজনৈতিক মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। এই অডিও রেকর্ডগুলি আইসিটির বিচার প্রক্রিয়ার রাজনৈতিক হস্তক্ষেপের প্রমাণ বহন করে। বিচারের নামে যখন রাজনৈতিক প্রভাব এবং অর্থের বিনিময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন ন্যায় বিচার অসম্ভব হয়ে পড়ে। সাইমুম রেজা তালুকদার এই অভিযোগ প্রত্যাখ্যান করলেও তার হঠাৎ পদত্যাগ এবং অডিওর বিষয়বস্তু তার জড়িত থাকার প্রমাণকে আরো দৃঢ় করেছে। তিনি নাকি ব্র্যাক ইউনিভার্সিটিতে আবার শিক্ষকতায় ফেরত যাবেন। তিনি তার শিক্ষার্থীদের শিক্ষা দেবেন নিশ্চয়ই যে কি করে ঘুষ গ্রহণ করতে হয় কিস্তিতে। আরো উদ্বেগজনক বিষয় হচ্ছে রাজসাক্ষী বানিয়ে ব্যবসার অভিযোগ। আশুলিয়ায় 6 জনকে হত্যা এবং পুড়িয়ে ফেলার মামলায় পুলিশ সাব ইন্সপেক্টর শেখ আফজালুল হককে রাজসাক্ষী বানানো, চানখারপুলে হত্যা মামলায় গুলিবর্ষণের নির্দেশদাতা পুলিশ অফিসারকে সাক্ষী বানানো এবং রামপুরা হত্যাকাণ্ডের মামলায় জড়িত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খানকে অভিযুক্ত না করার ঘটনা প্রমাণ করে যে আইসিটিতে বিচার কেনাবেচা হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে
চানখার পুলিশ সংঘর্ষে সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, যিনি গুলিবর্ষণের নির্দেশ প্রদান করেছিলেন এবং অধস্তনদের উৎসাহ দিয়েছিলেন, সেই ব্যক্তিকে অভিযুক্ত না করে সাক্ষী বানানো হয়েছে। এমনকি প্রসিকিউটর BM সুলতান মাহমুদ যখন এই পুলিশ অফিসারদের সাথে শারীরিক সংঘর্ষে লিপ্ত হতে চেয়েছিলেন, তখনও তাকে সামান্য তিরস্কার করে অব্যাহতি দেওয়া হয়েছিল। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে আইসিটিতে কোনো বিচার কার্য হয়নি, এখানে বিচার কেনা বেচা হয়েছে। কেজিতে বিক্রি হয়েছে, মানে শের দরে বিক্রি হয়েছে, মনে বিক্রি হয়েছে না কুইন্টালে বিক্রি হয়েছে, সেটাই এখন বড় প্রশ্ন। যারা অর্থ প্রদান করতে সক্ষম হয়েছে তারা বিচার থেকে অব্যাহতি পেয়েছে, যারা অসমর্থ হয়েছে তারা শাস্তি ভোগ করছে। এই অবস্থায় জুলাই আগস্টের পতিত শহীদদের রক্তের সাথে নাকি বেইমানি প্রতারণা করা হচ্ছে, এরকম অভিযোগ অনেকে বলছেন। ন্যায় বিচারের কথা তো আপনি বাদ দেন, তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের সমর্থকরা কিংবা সেই আন্দোলনের সহযোগীরা কি এখন প্রশ্ন তুলছেন না যে এমন স্পর্শকাতর একটি বিচারের অপেশাদারদের সম্পৃক্ততা কেন ছিল? কেন এরকম বিচার কেনাবেচা হলো? লুটতরাজ, দুর্নীতি এবং যে কোনো পন্থা একটি পূর্ব নির্ধারিত রায় নিশ্চিত করাই ছিল এই ট্রাইব্যুনালের উদ্দেশ্য। প্রচলিত বিচারিক পদ্ধতিতে যা অর্জন করা অসাধ্য তা হাসিল করতেই নির্বাচন করা হয়েছে এমন সব ব্যক্তিদের যারা আইন অথবা ন্যায় বিচারের প্রতি সামান্যতম দায়বদ্ধ নয়, বরং মিথ্যা প্রচারণা, জনবিভ্রান্ত সৃষ্টি এবং নিজেদের স্বার্থ হাসিল ছিল তাদের প্রধান উদ্দেশ্য। মানে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া ছিল তাদের প্রধান উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য সফল হয়ে গেছে। এই সমগ্র কূটকৌশলের নেপথ্য পরিকল্পনাকারী ছিল স্বয়ং আসিফ নজরুল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মন্তব্য এ বিষয়ে বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে এই অভিযোগ যদিও চমকপ্রদ কিন্তু সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত নয়, কারণ দুর্নীতি কিভাবে বাংলাদেশের আইনি পেশাকে গ্রাস করেছে এটি তার আরেকটি উদাহরণ। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার উপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। যদিও তিনি আরো উল্লেখ করেছেন যে এই ধরনের দুর্নীতি গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিতকরণের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আইসিটি আইন সংশোধন করে এই ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিহিংসার রায় প্রদানের অনুমতি দেওয়া হয়েছে, ফলে এই আইসিটি ট্রাইব্যুনালটা অবৈধ। এই রায় সমূহ বাতিল করা প্রয়োজন, কারণ এখানে লেনাদেনা হয়েছে। জুলাই দুর্নীতির হোতা আসিফ নজরুল, তাজুল ইসলাম চক্রকে বিচারের সম্মুখীন করা আবশ্যক, কারণ তাদের কাছ থেকে বুঝতে হবে যে তারা কোন রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী, মিথ্যা ঘটনা তৈরি করেছিল। আইসিটির বর্তমান অবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটা চরম নোংরা এবং ভয়ঙ্কর বিপদ। অভিযুক্তদের পরিবার এবং আইনজীবীদের কাছে আরো অডিও রেকর্ড থাকার তথ্য প্রমাণ করে যে এই দুর্নীতির পরিসর আরো ব্যাপক। এই সমস্ত প্রমাণ প্রকাশিত হলে আইসিটির সমগ্র বিচার প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তখন কেবল ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক ব্যর্থতারও বিচার করতে হবে। বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের তদন্তের অঙ্গীকার ইতিবাচক, তার বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে, কারণ এই দুর্নীতির সাথে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে কিনা সেটা বড় প্রশ্ন। আইসিটিতে বিচার প্রকৃতপক্ষেই কেজি দরে বিক্রি হয়েছে। এই অবস্থার অবসান ঘটানো এখন শুধু একটি আইনগত বিষয় নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং রাষ্ট্রীয় সম্মানের প্রশ্ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে রায় দিতে রাজসাক্ষী নাটক সাজানো হয়েছিল, সে নাটক থেকেও আমরা জেনেছি যে কোটি কোটি লেনদেনের তথ্য। এই লেনদেন করেছে রাজাকার উকিল তাজুল। আইসিটি আইন সংশোধন করে এই ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিহিংসার রায় দেওয়া হয়েছে। এই রায় বাতিল করুন। জুলাই দুর্নীতির হোতা আসিফ নজরুল, তাজুল গংদের বিচারের মুখোমুখি করুন। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আইসিটির এই কেজি দরে বিচার বিক্রি থেকে মুক্ত করুন।